আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণ আসলে কিভাবে পড়বেন এটা নিয়ে একটু আলোচনা করা যাক। ব্যাকরণের যে পরীক্ষাটা, ১ম পরীক্ষা সেটা হচ্ছে বাংলা ভাষা এবং ধ্বনিতত্ত্ব। এখানে ম্যাটেরিয়ালস আমি শুরুতে বলে দেই। 9-10 এর যে ব্যাকরণ বই, যেটা হচ্ছে ২০২২ এর পরে নতুন সংস্করণ বের হয়েছে, এটা হচ্ছে ইমার্জেন্সি, এটা আপনার লাগবেই লাগবে। সাথে আপনি প্রিসেপ্টর ডাইজেস্ট রাখতে পারেন অথবা অগ্রদূত বইটা রাখতে পারেন। এখন সবার মধ্যে যে কনফিউশন যে ভাইয়া আগে পদ ছিল ৫ প্রকার, এখন হয়ে গেছে ৮ প্রকার। আমি আসলে কোনটা পড়বো? সত্যি কথা বলতে আপনার ২ টাই পড়তে হবে। তো এইজন্য আপনার ব্যাকরণ বই মাস্ট। আপনি পাশে তো অবশ্যই রাখবেন ব্যাকরণ বই। আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে ব্যাকরণ বইটা যে ধ্বনিতত্ত্ব পার্টটা আছে, স্পেশালি প্রথমত খুবই মডিফিকেশন করা হয়েছে ধ্বনিতত্ত্ব পার্টে। এটা আপনি পুরোপুরি পড়বেন। এরপরে আপনি চলে যাবেন প্রিসেপ্টরে। যেমন আমি একটা উদাহরণ হিসাবে বলি, যেমন ব্যাকরণ বিষয়ে অনেকগুলো বই আছে যেটা আপনার ব্যাকরণ বইতে লিস্টটা নেই। এই লিস্টটা আপনি পাবেন হচ্ছে প্রিসেপ্টরে বা অন্য কোনো বইতে। আবার ব্যাকরণে দেখবেন সংবৃত, বিবৃত এগুলা হচ্ছে বেশ কিছু উচ্চারণের নিয়ম আছে যেটা হচ্ছে অন্য বইতে আবার খুব বেশি পাওয়া যায় না। তো আমি ব্যাকরণ নিয়ে আসলে অনেক স্ট্রাগল করেছি। ইনফ্যাক্ট আমি আসলে ৩ টা বই কম্বিনেশন করে পড়তাম। একটা হচ্ছে 9-10 এর ব্যাকরণ বই, একটা প্রিসেপ্টর, একটা হচ্ছে অগ্রদূত। এখন আসলে এতগুলো বই দরকার হয় না, ২ টা হলেই চলে। এখন ব্যাকরণ বইটা হচ্ছে ইমার্জেন্সি। তো আমি পার্টিকুলার টপিকের ভেতরে যাচ্ছি যে বাংলা ভাষা, রীতি, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। এটা পিওরলি হচ্ছে আপনি ব্যাকরণ বই থেকে পড়বেন আর প্রিসেপ্টর থেকে পড়বেন। আমার মনে হয় না যে এখানে খুব বেশি কনফিউশন আছে। এখন এরপরে যেটা ধ্বনি ও বর্ণ প্রকরণ, আমি খুবই গুরুত্বের সাথে বলে রাখি, আপনারা যখন উচ্চারণ, স্থান অনুযায়ী প্রকারভেদ আপনারা যখন ব্যাকরণ বই থেকে পড়বেন, আমাদের ব্যাকরণ বইটা একটু অগোছালো, মানে খুব বেশি গুছানো নেই। অনেক কিছু আপনার নিজের নোট করা লাগবে। যেমন হচ্ছে অল্প প্রাণ দেখবেন যে একটা ছক দেওয়া আছে কিন্তু এটার সাথে আরও ৪-৫ টা অক্ষর নতুন করে যুক্ত হয়। ঘোষ, অঘোষ এগুলোর মধ্যে হচ্ছে ইনক্লুড করা হয়। তো আপনি এটা সিস্টেমেটিক ওয়েতে পড়বেন, একটু নিজের মতো গুছিয়ে পড়বেন, একটু সময় নিয়ে পড়বেন আরকি ব্যাকরণ বইটা, হ্যাঁ? এরপরে আপনি প্রিসেপ্টর বা অগ্রদূত যেটাই পড়েন, ওখানে গিয়ে হচ্ছে আপনার একটা ওভারভিউ হয়ে যাবে। আপনি ব্যাকরণ বইতে যেটা পড়েছেন, এটা হচ্ছে নতুন করে পড়া হবে। এখন আসি আমি যে ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন কিন্তু আপনার 9-10 এর ব্যাকরণ বইতে টোটালি নেই। হুম? ধ্বনি পরিবর্তন টোটালি নেই। তো এটা হচ্ছে আপনার পুরোপুরি ডাইজেস্ট থেকে পড়তে হবে। অ্যান্ড প্রিসেপ্টেড ডাইজেস্ট এই টপিকটা খুবই ভালো। আর আমি নিজে অগ্রদূত থেকে পড়েছিলাম। এই ধ্বনিতত্ত্বটা ওখানেও ভালো। অ্যান্ড আমার মনে হয় ধ্বনিতত্ত্ব কিন্তু বিসিএস এর সিলেবাসে উল্লেখ নেই। কিন্তু এখান থেকে কোয়েশ্চেন কিন্তু ঠিকই আসে। আর নত্য সত্য বিধান এটাও কিন্তু বিসিএস এর সিলেবাসে উল্লেখ নেই। আপনি যদি বিসিএস এর সিলেবাস বের করেন, দেখবেন এই টপিকগুলো নেই। কিন্তু এখানে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে এবং রিটেন পরীক্ষাতেও অহরহ কোশ্চেন চলে আসে আরকি। এরপরে হচ্ছে উচ্চারণ বিধি। এখন আমি কিন্তু পুরো ধ্বনিতত্ত্বটাই বলছি। আপনারা যখন পড়বেন আসলে পুরো ধ্বনিতত্ত্বটাই পড়বেন। কোনো কিছু যেন বাদ না থাকে, হ্যাঁ? এখন উচ্চারণ বিধিতে আপনার 9-10 এর ব্যাকরণ বইতে একটা চ্যাপ্টারই আছে উচ্চারণ বিষয়ে। আপনি ওই বই থেকে পড়বেন। সাথে যদি কিছু বোর্ড কোয়েশ্চেন আছে, ইন্টারমিডিয়েটে আসলে উচ্চারণ কিন্তু আসে, হুম? এগুলা যদি কালেক্ট করতে পারেন তাহলে ইফেক্টিভ হতে পারে। বাট আমি আসলে এত কমপ্লিকেটেড করতে চাচ্ছি না। আপনি জাস্ট 9-10 এর ব্যাকরণ বইটা ভালো করে পড়েন। আমার মনে হয় তাতেই কমপ্লিট হবে। এবার আসি হচ্ছে যুক্তবর্ণ। এখন যুক্তবর্ণ টপিক আপনি যখন 9-10 এর একটা চ্যাপ্টার থেকে পড়বেন, তখন দেখবেন একরকম। আবার যখন প্রিসেপ্টর বা অগ্রদূত থেকে পড়বেন, তখন একটু আরেক রকম। তো ২ টার কম্বিনেশন করে কিন্তু পড়া অনেক বেশি জরুরি। তো এই ছিল টপিক যে বাংলা ভাষা এবং ধ্বনিতত্ত্ব। আপনি ধ্বনিতত্ত্বর পুরো পার্টটাই পড়ে ফেলবেন এবং ব্যাকরণ বই পড়ার পর অবশ্যই আপনি লাইভ এমসিকিউ থেকে টপিকগুলো পড়বেন। কজ হচ্ছে আমরা অনেক চ্যাপ্টার, যেমন আমি আন্তর্জাতিকে বলতে পারি যে বেসিক ভিউ পড়লে আপনার মোটামুটি সব কভার হয়ে যায়, হ্যাঁ? অন্য কোনো বইয়ের এত হেল্প নিতে হয় না। বাট ব্যাকরণ হচ্ছে এমন একটা আ সাবজেক্ট যেখানে আসলে এই বই থেকে একটা অংশ, ওই বই থেকে একটা অংশ, এই টপিকটা এই বই থেকে, মানে আপনার মাথা একটু হলেও নষ্ট হবে। এখন যদি বলেন যে ব্যাকরণের জন্য খুব পারফেক্ট বই আছে কিনা? আমি নিজে অনেকগুলো বই খুঁজেছি কিন্তু আমার কাছে কোনোটাই পারফেক্ট মনে হয়নি। কিছু বইতে আছে যে নতুন যে ২২ সালের পরে যে ব্যাকরণ বই ওইটার রেফারেন্স টানতেছে। আবার কিছু আছে যে পুরাতন যে বইয়ের সিস্টেমেটিক হয়েছিল ওইটা বলছে। তা আপনি আসলে কোনটা ফলো করবেন? আসলে ফলো করতে হবে দুটাই। এইজন্য এখানে আপনার টপিকগুলোটা পড়া অনেক বেশি ইম্পোর্টেন্ট। ওই ওই অংশ, মানে আপনি যত বেশি কোয়েশ্চেন সলভ করবেন দেখবেন যে আপনার কনফিউশনগুলো তত দূর হচ্ছে এবং আপ টু ডেট নলেজ আপনি পাচ্ছেন। যেমন কার ফলা সম্পর্কে হচ্ছে আমার অগ্রদূত বইতে শুরুতে এত বেশি ছিল না। কিন্তু নতুন করে অনেক কিছুই আসছে। ইভেন হচ্ছে আ পদের যে প্রকারভেদ, তারপরে হচ্ছে বলক, লগ্নক এগুলো হচ্ছে নতুন টপিক। এগুলো কিন্তু আমার বইতে শুরুতে ছিল না। কারণ আমার বইটা ছিল ২০২২ এর। তো আমার মনে হয় যে আপনারা যে বই পড়ুন,
ব্যাকরণ বইটা পাশাপাশি রাখলে আপনার অনেক বেশি কমন আসবে। অ্যান্ড বর্তমান বিসিএস, শুধু বিসিএস না, ব্যাংক পরীক্ষাতেও এই ব্যাকরণ বই থেকে আপনার সবচাইতে বেশি কোশ্চেন আসে। মানে যে উদাহরণটা ওখানে আছে এটাই চলে আসে আর কি। অ্যান্ড এখানে আমি আরেকটু বলে রাখি, ধ্বনিতত্ত্বের মধ্যে কিন্তু সন্ধি পাঠটা পড়ে। আপনারা সন্ধির অংশটা পড়ে ফেলবেন। সন্ধি ব্যাকরণ বইয়ের খুব অল্প পরিমাণে আছে। সাথে কিন্তু অবশ্যই আপনার অন্য একটা বই লাগবেই। শুধুমাত্র ব্যাকরণ বই কিন্তু কখনোই এনাফ না। কারণ সন্ধি হচ্ছে অনেক বিস্তারিত একটা টপিক। যেমন নিপাতনে সিদ্ধ সন্ধি, এগুলো কিন্তু অনেক বিস্তারিত পড়াশোনা, হ্যাঁ? খুব বেশি শর্টকাটে পড়লে কিন্তু হবে না। তবে ব্যাকরণ বইতে যে উদাহরণগুলো আছে এটা এমনভাবে মুখস্থ করবেন আপনি যেন চিনেন যে এটা আসলে ব্যাকরণ বইয়ের একটা উদাহরণ। এটা আমার কখনোই ভুল করা যাবে না। এই হচ্ছে ব্যাকরণ পড়ার টপিক। ওইটা বলে দিলাম আরকি। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।